আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জ আলিপুর ব্রিজের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। শিমুর বড় ভাই দাবি করেন মাদকাসক্ত স্বামীর হাতেই খুন হন তার বোন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুর স্বামী নোবেল ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট দেখুন। আমি তোমার কোনো কথাই শুনবো না, একটা করো, হয় সাংবাদিকতা নয়তো প্রেম। গেল রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন ঢাকায় চলচ্চিত্রের অভিনয় শিল্পী রাইমা ইসলাম শিমু। এই ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরিও করা হয়। একদিন পর সোমবার তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায় কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে। সুরতহালের পর পুলিশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠায়। পুলিশ জানায় শিমুর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে তাকে ফেলে পালিয়েছে অপরাধীরা। নায়িকা শিমুর বড় ভাই বলেন মাদকাসক্ত স্বামী তার বোনকে প্রায় সময় মারধর করত। নিহতের পরিবারের সন্দেহের তীর তার স্বামীর দিকেই। আমার বোন জামাই নোবেল হইলে প্রথম আসামি ভাই, তার ড্রাইভার এবং ফরহাদ গাড়ির পিছনে রক্ত অবস্থায় অলরেডি ফরহাদ আর এটা আমার বোন জামাইরে আমরা ধরাই দিয়েছি। তার প্রমাণ হলে তার নিজের গাড়িতে সবকিছু পাওয়া গেছে। এই হত্যা নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যে নোংরামি শুরু হয়েছে তার অবসান হওয়া দরকার। আজকে এই লোকটি বিকেলে আমার কাছে এসে এই লোকটি আমার শিল্পী সমিতির মেম্বার এবং শিমু আমার শিল্পী সমিতির মেম্বার। আমি প্রথমেই তার হত্যার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনায় জড়িত সন্দেহে শিমুর স্বামী শাকওয়াত আলী নোবেল ও ড্রাইভার ফরহানকে আটক করেছে পুলিশ। শিমু 1998 সালে সিনেমায় আত্মপ্রকাশ করেন। 2004 সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা গেছে তাকে। প্রথম সারির পরিচালকদের সিনেমায় অভিনয় করেছেন শিমু। গেল কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। আরে ভাই, আপনারা একটু থামেন, আমার কথা শুনেন। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মিছিল করছে শিক্ষার্থীরা। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগ নিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত অবস্থায় এই চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সিলেট থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। সুজাদ, শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং তাদের দাবির ব্যাপারে প্রশাসন কি বলছে? সাবিনা, আজকে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিসির পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিন চলছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাত 2টার দিকে কিন্তু তারা ক্যাম্পাস থেকে সরে গিয়েছে এবং তারা কর্মসূচি আজকে তাদের যে কর্মসূচি রয়েছে তার মধ্যে হচ্ছে আজকে তারা রাষ্ট্রপতির কাছে একটি চিঠি প্রেরণ করবে এবং শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে আন্দোলন করবে। আপনারা জানেন যে ইতিমধ্যে সমগ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তারপরপরই শিক্ষার্থীরা কিন্তু গেটে বিভিন্ন বস্তু দিয়ে গেটটাও তারা বন্ধ করে দিয়েছে। মূলত তাদের দখলে ক্যাম্পাস নেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা। এছাড়া আজকে কিন্তু সমগ্র ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি কিন্তু এপিবিএনের সদস্যদেরকে পুরো বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে। তারা সেখানে দাঁড়িয়ে আছেন। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবিটি রয়েছে সেই ন্যায্য দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করে যাবে এবং আজকে কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে চিঠি লিখবেন। গতকাল তারা খোলা চিঠি দিয়েছেন, আজকে তারা ডাকযোগে চিঠি পাঠাবেন এবং তাদের যে 48 ঘন্টার তারা আলটিমেটাম দেবেন, সেই আলটিমেটামের মধ্যে যদি তাদের দাবিটি না মানা হয় তারা পরবর্তী ব্যবস্থা নেবেন। তবে আজকে তারা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবেই আন্দোলন করবেন। এছাড়া কিন্তু হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী হল ছেড়েছে, আবার যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু এখন পর্যন্ত হল ছাড়েনি। তো এই ছিল আমার কাছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। সাবিনা। সুজাদ, ধন্যবাদ। সিলেট থেকে জানাচ্ছিলেন হোসেন আহমেদ সুজাদ।
অমিক্রনের দাপটে প্রতিদিনই আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। তবে সচেতনতার বালাই নেই মানুষের মধ্যে। বাস কিংবা রাস্তাঘাট সব জায়গায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় তা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে নমুনা কেন্দ্রেও বাড়ছে মানুষের ভিড়। জ্যামিতিক হারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন সরকার। করোনায় হাসপাতালগুলোর পরিস্থিতি জানাতে রাজধানীর বিএসএমইউ ফিভার ক্লিনিক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, করোনার সংক্রমণ বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন হাসপাতালগুলোতে? কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে? এবং তার প্রভাব যেমনটা পড়ছে হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোতে নমুনা সংগ্রহ করা হয় সেখানে তেমনি হাসপাতালগুলোতে। আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে দেখেছি যে মানুষের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা সেটি অনেকটাই ঘাটতি রয়েছে এবং প্রশাসন থেকে যে নজরদারি 11 দফা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি কার্যকর হচ্ছে কিনা, সেটি প্রতিপালিত হচ্ছে কিনা সেই বিষয়ে খুব একটা কার্যকর আমরা কিন্তু পদক্ষেপ নিতে দেখছি না। শুধুমাত্র কাগজেই কিন্তু রয়ে গেছে 11 দফা নির্দেশনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে ফিভার ক্লিনিক, যেখানে নমুনা সংগ্রহ করা হয়, সেখানে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই মানুষ এখানে আসছেন এবং তাদের যে নমুনা দেওয়ার বিষয়টি সেটি দিচ্ছেন। তারা এখানে একটি অভিযোগ করেছেন যে তারা কেউ পজিটিভ বা কেউ নেগেটিভ করোনা আক্রান্ত বা হয়েছেন কি হননি, সেই বিষয়টি জানার জন্য তাদের যে আসলে দাঁড়ানোর বিষয়টি, সেই দাঁড়ানোর বিষয়টি স্বাস্থ্যবিধি মেনে যে দাঁড়ানোর দূরত্ব সেটি মানা হচ্ছে না। এমনকি তারা অভিযোগ করেছেন যে এখানে যে কোথায় কি করবেন বা কারা কোথায় যাবেন, রিপোর্ট সংগ্রহ থেকে শুরু করে নমুনা দেওয়া এবং টাকা জমা দেওয়া, সেই বিষয়গুলো আসলে নির্দেশনা দেওয়া নেই এখানে। তাই তারা অনেক সময় এখানে চিনতে সমস্যা হচ্ছে এবং যেহেতু এখানে রাস্তার কাজ চলছে সামনে মেট্রো রেলের, সেই কারণে এখানে আসতে গিয়ে অনেকের ভোগান্তিও পোহাতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে গণপরিবহনগুলোতে যে মানুষের যে আনাগোনা, সেই বিষয়টিও মানুষ মানছে না স্বাস্থ্যবিধি, এবং অনেক পরিবহনে আমরা দেখেছি যে মানুষকে যে আসছেন সেটিও কিন্তু আসলে যে প্রতিটা সিটে থাকার কথা তাও না, আমরা অতিরিক্ত যাত্রী দেখেছি। পরিবহন যারা সংশ্লিষ্ট আসছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে বাড়তির চাপে কিন্তু স্বাস্থ্যবিধি যে মানার বিষয়টি বা নিয়ম মেনে গাড়ি চালানো সেটিও সম্ভব হচ্ছে না। তবে অনেক পরিবহনে আমরা বলতে গেলে বেশিরভাগ পরিবহনই স্বাস্থ্যবিধি যে হ্যান্ড স্যানিটাইজার সেটি আসলে পরিলক্ষিত হয়নি। সাবরিনা, এই ছিল কিন্তু যে করোনা যে হু করে বেড়ে চলার পরিস্থিতি, এখন বর্তমান পরিস্থিতি, সেই চিত্র। জাহিদ, ধন্যবাদ। রাজধানীর বিএসএমইউ ফিভার ক্লিনিক থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। শীত, কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে রয়েছেন উত্তরাঞ্চলের মানুষ। উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ভোর 6টায় জেলায় 9.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কাজে যেতে কষ্ট বেড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের। চুয়াডাঙ্গায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। শীতে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্ন আয়ের মানুষ। শীত পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতে পঞ্চগড়ের জনজীবন কেমন দেখছেন? কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, এবং এই মুহূর্তে সবশেষ আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে সেখানে? জি সাবরিনা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে এক কথায় আছে, এখানে মাঘের শীতে বাঘ কাঁপে। আসলে এই মাঘের শীতে যেহেতু পঞ্চগড়ে বাঘ নেই, এই জন্য মাঘের শীতে কিন্তু পুরো পঞ্চগড়বাসী এখন কাঁপছে। আজকে তাপমাত্রা এখানে সকাল 6টায় ছিল 9.9 ডিগ্রি এবং সকাল 9টায় কিন্তু তাপমাত্রা কমে গিয়ে 9.8 ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তো এখন বর্তমান যে পরিস্থিতি সেটি হলো যে এখানে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, সেই বাতাসে কিন্তু এখানকার যে জনগণ তারা কিন্তু কাবু হয়ে যাচ্ছে। জনজীবনে একটা স্থবিরতা নেমে এসেছে। কারণটা হলো যে এখানে তাপমাত্রা যেই হোক না কেন, এখানে প্রচন্ড শীত এবং ঠান্ডা বাতাস, বিশেষ করে এখানকার যারা নদী পাড়ের ছিন্নমূল মানুষ তারা কিন্তু প্রচন্ড দুর্ভোগে রয়েছেন। তাদের পাশে বর্তমানে দেখার কেউ নেই। এখানকার জেলা প্রশাসন বলছে যে তারা শীত বস্ত্র বিতরণ করছেন, কিন্তু আমাদের কাছে অভিযোগ রয়েছে যে শীত বস্ত্র কিন্তু আসলে যারা প্রকৃত উপকারভোগী তারা কিন্তু পাচ্ছে না।
তো আমি এখন দাঁড়িয়েছি পঞ্চগড়ের রাজনগর এলাকায়। এখানে কিন্তু আমি করতোয়া নদীর তীরবর্তী এলাকায় দাঁড়িয়ে আছি। এখানকার মানুষ আসলে যেই মানুষগুলো সকালে তারা কাজে বের হয়, বিশেষ করে কৃষি শ্রমিক, তারা কিন্তু প্রচন্ড দুর্ভোগে রয়েছেন। হাসপাতালে কিন্তু আমরা যদি বলি, হাসপাতালে কিন্তু প্রতিদিনই এখানে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। তো এখানকার যে ছিন্নমূল আয়ের মানুষ, তারা কিন্তু আসলে অনেকেই আবার আমাদের কাছে প্রধানমন্ত্রীর যে হস্তক্ষেপ কামনা করেছেন যে এখানে তার শীত বস্ত্রের জন্য। তো পঞ্চগড়ের শীত বস্ত্রের জন্য কিন্তু বর্তমানে হাহাকার অবস্থা। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি। সাবরিনা, ধন্যবাদ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন হারুনুর রশিদ। একের পর এক দুর্ঘটনায় যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে ঢাকা সিলেট ঢাকা মহাসড়ক। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ফায়ার সার্ভিস বলছে ওভারটেকিং সহ সবচেয়ে বেশি দুর্ঘটনা এনা পরিবহনের গাড়িগুলোর। আবার এনা পরিবহনের কর্তৃপক্ষ বলছে এই রুটে তাদের কতটি গাড়ি চলছে কোনো হিসেব নেই তাদের কাছে, আর তাই দুর্ঘটনাও বেশি ঘটছে। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। গেল বছরের ২৬ ফেব্রুয়ারি সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এক চিকিৎসক সহ ৮ জন, আর আহত হন আরও অন্তত ২০ জন। এভাবেই গত বছর জুড়ে সড়ক দুর্ঘটনার নিউজের শিরোনাম ছিল সিলেট ঢাকা মহাসড়ক সহ পুরো বিভাগ। ফায়ার সার্ভিসের দেয়া তথ্য মতে সিলেট বিভাগে ২০২১ সালে ৩৬৩টি সড়ক দুর্ঘটনায় শুধু সিলেটে প্রাণ হারান ৭৫ জন। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে এনা পরিবহন ৫টি দুর্ঘটনা ঘটিয়েছে, যেখানে নিহত হয়েছেন ৯ জন আর পঙ্গুত্ব বরণ করেছেন ১০ জন। পুলিশের সূত্র বলছে ২৪ জুলাই ২০২০ সাল থেকে ২৬ সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত এই একই মহাসড়কের ওসমানীনগরে ৩১টি বাস দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে, আর পঙ্গুত্ব বরণ করেছেন অর্ধশতাধিক, যার সব ঘটেছে ভোরবেলা। প্রশাসন বলছে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা ও ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে ঘটছে দুর্ঘটনা। এখানে আসলে স্পিডটা কম্পারেটিভলি তারা বাড়িয়ে দেয়, এবং আপনি দেখবেন যে সমস্ত বড় বড় ধরনের দুর্ঘটনাগুলো ভোর রাতেই ঘটেছে। তারা মানে না একটা ট্রিপ নিয়ে আসলে পরবর্তীতে যত দ্রুত গতিতে আসতে পারবে তারপরে আরেকটা ট্রিপ নিয়ে তারা যেতে পারে। দূরপাল্লার বাসে অতিরিক্ত চালক নিয়োগের পাশাপাশি এনা পরিবহনের ম্যানেজমেন্টের অনিয়ম বন্ধ করার কথা বলছেন শ্রমিক নেতারা। অন্ততপক্ষে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের স্বীকৃতিপত্রটা এবার নিলে আশা করি আমরা চিনিয়া দক্ষটা এবার দিব। তবে এনা পরিবহন কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আমার গাড়ি চলতেছে, হয়তো বা ওভারটেক করতে গিয়া ওই রকমটা হয়ে যায়, তারপর আমরা গাড়ির গতিসীমাও নির্ধারণ করে দিচ্ছি সর্বোচ্চ 80-তে। এছাড়া এই মহাসড়কে প্রাণ হারিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সহ অনেক গণ্যমান্য ব্যক্তি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। বিশ্বের বেশিরভাগ দেশে বহুজাতিক কোম্পানিগুলোর লভ্যাংশের একটি অংশ সেই দেশের জনগণের সাথে ভাগাভাগি করতে পুঁজিবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা থাকলেও এ নিয়ে বাংলাদেশে নেই কোনো আইন। ফলে এদেশে ব্যবসা করে মুনাফার কোনো অংশ জনগণকে না দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে এর কারণে এদেশের পুঁজিবাজার এগোতে পারছে না, বাড়ছে না বিনিয়োগকারীর সংখ্যাও। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আশায় এ বছরই বাজারে যুক্ত হবে বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান। সেলিম মালিকার রিপোর্ট দেখুন। ভোগ্যপণ্য থেকে শুরু করে প্রসাধনীর মার্কেট শেয়ারের বড় অংশই বিশ্বের বিখ্যাত সব বহুজাতিক কোম্পানির দখলে। তথ্য প্রযুক্তি ও টেলিকমের প্রায় পুরোটাই এবং আর্থিক খাতের একটি অংশ দেখভাল করছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। দেশের ১৭ কোটি মানুষকে ভোক্তা বানিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা মুনাফা নিয়ে যাচ্ছে এসব বহুজাতিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় বেশিরভাগ প্রতিষ্ঠানের মুনাফার অংশীদার হতে পারছে না এদেশের জনগণ। বড় বড় কোম্পানিগুলো যে আজকে আসে, আজকে কিন্তু মার্কেট এভাবে হঠাৎ করে পড়বে না, হঠাৎ করে উঠতে পারবে না। তাদেরকে নিশ্চয়তা দেওয়ার আনতে হবে যে আমরা বিনিয়োগকারীকে সর্বনিম্ন প্রফিটটা দিব। বিশ্লেষকরা বলছেন এদেশের আইনে ছাড় দিচ্ছে তাদের। ইউনিলিভারের শ্যাম্পু কিনতেছো, সাবান কিনতেছো, কিন্তু ইউনিলিভারের একটা শেয়ারেরও তুমি মালিক না। নেসলে নাই, মেট লাইফ নাই। ইন্ডিয়ান লোকেরা তো মালিক, পাকিস্তানের লোকেরা তো মালিক, আমার বাংলাদেশের লোকেরা মালিক হবে না কেন? এত বড় সাইজের অর্থনীতি নিয়ে এত বড় ব্যবসা করতেছে,
কোনো মাল্টিন্যাশনাল শেয়ার বাজারে বাইরে নেই, কোনো ইকোনমিতে নেই, অনলি ইন বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের পলিসি মেকারদেরকে তারা বোকা মনে করে। উনাদের যখন বিজনেস করতে আসছে তখন কিন্তু এই শর্তটা যদি জুড়ে দেওয়া হইতো যে শেয়ার মার্কেটে লিস্টেড হইতেই হবে, তাইলে হয়তো এটা হইতো। আর এই কারণে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছে না এদেশের পুঁজিবাজার। কোয়ালিটি স্টকের সংকট, মানুষ বিনিয়োগ করতে পারে না, মানুষ 3 বছরের জন্য কোনো শেয়ার ধরে রাখতে পারে না, কারণ সংখ্যা তো ওইভাবে শেয়ারই নাই। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা বিদেশ থেকে ইনভেস্ট করতে চায় তারা দেখে যে এখান থেকে ইউনিলিভার নাই, অথচ বোম্বেতে আছে, তারা ওইখানে চলে যায়। বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে টানতে প্রয়োজনে দিতে হবে বড় আকারের ভ্যাট ট্যাক্স ছাড়। আজকে যে 7.5% ট্যাক্সের ডিফারেন্স আছে সেটাকে অন্তত 15% ডিফারেন্স করা উচিত তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত মধ্যে, এবং যারা তালিকাভুক্ত কোম্পানি তাদের ভ্যাটের হারও কমিয়ে আনা উচিত 15%-এর পরিবর্তে 10%। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এখন সবাই আসার ব্যাপারেই কাজ করছে, তো একটা অ্যাকাউন্টস তৈরি করা, আসার প্রস্তুতি নেওয়া, এটা মিনিমাম 6 মাস লাগে। তো আপনারা এই বছর থেকে ইনশাল্লাহ ভালো হলো কিছু কোম্পানি দেখতে পাবে যারা আসছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই দেশে আজ অনেকে শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন, এমন মন্তব্য করে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি বলেছেন, কৃতজ্ঞতার সঙ্গে এটি সবার স্বীকার করা উচিত। সোমবার সকালে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ব্যাংকটির চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দায়বদ্ধতা থেকেই মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। সব শিল্প প্রতিষ্ঠানে এ ধারা অব্যাহত রাখা উচিত বলে মনে করেন তিনি। বঙ্গবন্ধুর যদি জন্ম না হইতো বাংলাদেশ নামে দেশটি হইতো না, আর আমরাও ব্যাংকের মালিক হইতাম না। কারণ আমি তো ব্যবসা আরম্ভ করছি সে স্বাধীনতা পাকিস্তান আমলে, তখন দেখছি যে বাঙালিরা কি ছিল। বঙ্গবন্ধুর জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট হয়েছে, বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং বঙ্গবন্ধুর জন্যই আজকে আমরা ব্যাংকের মালিক হয়েছি। আজকে গ্রুপ সৃষ্টি হয়েছে বাঙালিরাই বাংলাদেশের আপনার ব্যবসায়ী জগতে, ব্যাংকিং জগতে, ইন্স্যুরেন্স জগতে সবকিছুর মালিকানা আমরা পেয়েছি। একটা বঙ্গবন্ধু কারো একার কিছু না, এটা একটা ইনস্টিটিউশন। এখানে আমরা সবাই বঙ্গবন্ধুকে স্মরণ রেখেই আমাদের সমস্ত কর্মকাণ্ড করা উচিত। আমাদের কিছু কিছু জিনিস থাকতে হবে যেটি আমাদের নিজস্ব, এটাকে আমাদের সত্য হিসেবে রাখতে হবে। যারা বাঙালি, এই দেশ যতদিন বাঁচবে ততদিন টিকে থাকবে, ততদিন বঙ্গবন্ধুকে স্মরণ রাখা এবং সত্যিটা যেন কখনো যেন বিকৃতি না হয়। এই প্রথম 4 চাকার গাড়ি দেখলেও নেত্রকোনার খালিয়াজুড়ি হাওড় উপজেলার মানুষ। বরাদ্দের পর প্রথমবারের মতো গাড়িও ফিরল তার আপন ঠিকানায়। ধনু নদীতে কোনো ব্রিজ না থাকায় এই উপজেলায় প্রতিষ্ঠিত হওয়ার পর 4 চাকার কোনো গাড়ি প্রবেশ করেনি। তাই তো নতুন জামাই দেখার মতো কৌতূহলে গাড়ি দেখছিল স্থানীয়রা। নেত্রকোনা প্রতিনিধি এম মুখলিসুর রহমানের তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট দেখুন। অবাক আর বিস্ময় ভরা চোখে শত শত মানুষের সমাগম। বিশেষ কোনো ব্যক্তিকে দেখতে নয়, এই প্রথম তারা দেখছেন 4 চাকার গাড়ি। 4 চাকার দুটি গাড়ি বলতে গেলে জামাই আদর করে বরণ করে নেন নেত্রকোনার হাওড় অঞ্চল খ্যাত খালিয়াজুড়ি উপজেলার মানুষ। গাড়ি দুটি ফিরেছে নিজেদের ঠিকানায়। বছরের অধিকাংশ সময় পানি থাকায় হাওড় বেষ্টিত খালিয়াজুড়ি উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। মদন উপজেলা থেকে খালিয়াজুড়ি পর্যন্ত 104 কোটি টাকা ব্যয়ে ডুবন্ত সড়ক নির্মাণ করা হয়। তবে একটি সেতুর অভাবে এই উপজেলায় এত বছরেও কোনো গাড়ি প্রবেশ করেনি। সম্প্রতি করোনার টিকা নিয়ে দুটি গাড়ি এই উপজেলায় মাটি স্পর্শ করে। বড় ট্রলারের পাটাতনে কাঠের তক্তা বসিয়ে পার করা হয় গাড়ি দুটি। লাল রঙের গাড়িটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আর কালো রঙের গাড়িটি স্বাস্থ্য কর্মকর্তার। নিজেদের এলাকায় প্রথমবার গাড়ি দেখে তাই আনন্দের শেষ নেই স্থানীয়দের। সেই গাড়ি দুইটা কালকে আমাদের এখানে ধনু নদীর বড় নৌকার মাধ্যমে পার করানো হয়েছে, এতে আমরা খুব অত্যন্ত আনন্দিত। 4 চাকার গাড়ি আসার কারণে আসলে সাধারণ মানুষের মাঝে মনে হচ্ছে যে ঈদের মতো একটা আনন্দ, সবাই গাড়ি দেখতে আসছে। বর্ষা ও শুকনো মৌসুমে যাতায়াত সুবিধায় ধনু নদীর উপর সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি এই জনপ্রতিনিধির। যদিও নদী পারাপারে একটি ফেরি বরাদ্দ দিয়েছে সরকার। কৃষ্ণপুর সহ যে সমস্ত নদীতে আমাদের ব্রিজ হওয়া প্রয়োজন তার উদ্যোগ কিন্তু আমরা অলরেডি নিয়েছি। একটি স্থায়ী ফেরির জন্য আবেদন করেছিলাম, তো ইতিমধ্যে আমাদের একটি ফেরির অনুমোদন করিয়েছেন।
খালিয়াজুড়িবাসীর প্রত্যাশা সরকারের নানা উদ্যোগে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাত উন্নয়ন হবে এ উপজেলায়। সৈয়দা সামিয়া তামান্না, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। অধ্যানের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।